কলোসিয়াম প্রাচীন রোমের এক প্রতীকী নিদর্শন ছিল একটি বিশাল অঙ্গন, যেখানে গ্ল্যাডিয়েটরদের যুদ্ধ এবং নানা ধরনের জনসাধারণের প্রদর্শনী অনুষ্ঠিত হতো। এটি প্রাচীন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য কীর্তি এবং রোমান প্রকৌশল দক্ষতার এক অসাধারণ সাক্ষ্য। তবে কলোসিয়াম শুধু উপরের অংশেই বিস্ময়কর ছিল না, এর নিচে লুকিয়েছিল এক গোপন জগৎ, যা এই ভয়ঙ্কর ও নাটকীয় প্রদর্শনীগুলোকে জীবন্ত করে তুলত। এই ভূগর্ভস্থ নেটওয়ার্কে ছিল অসংখ্য সুড়ঙ্গ ও কক্ষ, যেখানে গ্ল্যাডিয়েটররা যুদ্ধের আগে প্রস্তুতি নিত। বন্য পশুদের রাখা হতো আলাদা ঘরে, আর সেখান থেকেই জটিল মঞ্চ ব্যবস্থার মাধ্যমে হঠাৎ করে তাদের অঙ্গনে হাজির করা হতো। এটি কেবল একটি অ্যাম্ফিথিয়েটার ছিল না, এটি ছিল নকশার এক মাস্টারপিস, ক্ষমতা, উদ্ভাবন এবং রোমানদের দর্শনপ্রিয় মানসিকতার এক অনন্য প্রদর্শনী। কিন্তু প্রশ্ন হলো, এটা কিভাবে সম্ভব হয়েছিল? 2000 বছর আগে রোমানরা কিভাবে এত বিশাল আয়োজন করত? কিভাবে তারা পুরো অঙ্গন জল দিয়ে ভরে নৌযুদ্ধের অভিনয় করত, কিংবা হঠাৎ করেই গ্ল্যাডিয়েটর ও বন্য পশুদের যেন কোথা থেকে উদয় করত? এই ভিডিওতে আমরা পর্দার আড়ালে গিয়ে কলোসিয়ামের রহস্য উন্মোচন করব, এর বুদ্ধিদীপ্ত নকশা ও যুগান্তকারী যান্ত্রিক ব্যবস্থাগুলো অনুসন্ধান করব, যা একে তার সময়ের শ্রেষ্ঠ অঙ্গনে পরিণত করেছিল। কলোসিয়াম অবস্থিত ইতালির রাজধানী রোম শহরের একেবারে কেন্দ্রে। এটি আজ বিশ্বের সবচেয়ে বিখ্যাত স্থাপনাগুলোর একটি। কিন্তু এই জায়গাটি শুধু গ্ল্যাডিয়েটরদের যুদ্ধের জন্যই নয়, এটি ছিল শহরের এক ব্যস্ত ও প্রাণবন্ত অংশের কেন্দ্রবিন্দু। চলুন সময়ের চাকা পিছিয়ে নিয়ে যাই এবং দেখি এর স্বর্ণযুগে কলোসিয়ামের চারপাশের এলাকা কেমন ছিল। এটি হল লুডুস ম্যাগনাস, রোমের সবচেয়ে বড় গ্ল্যাডিয়েটর প্রশিক্ষণ বিদ্যালয়। এখানে গ্ল্যাডিয়েটররা বসবাস করত, খাবার খেত এবং কলোসিয়ামে আয়োজিত খেলাগুলোর জন্য কঠোর প্রশিক্ষণ নিত। এটি হল মেটাসুডান্স, একটি বিশাল শঙ্কু আকৃতির ফোয়ারা যার উচ্চতা আনুমানিক 17 মিটার ছিল। কিংবদন্তি অনুযায়ী যুদ্ধে বেঁচে যাওয়া গ্ল্যাডিয়েটররা খেলার পর এখানে এসে নিজেদের ক্ষত ধুয়ে পরিষ্কার করত। এটি হল কনস্ট্যান্টাইন আর্চ, সম্রাট কনস্ট্যান্টাইন দ্য গ্রেটের সম্মানে নির্মিত এক বিশাল বিজয়করণ এবং রোমের সবচেয়ে বড় ট্রায়াম্ফাল আর্চ। এটির উচ্চতা 21 মিটার এবং প্রস্থ 26 মিটার। এটি রোমের বিজয় ও সাম্রাজ্যিক শক্তির প্রতীক হিসেবে আজও দাঁড়িয়ে আছে। এটি হল ভেনাস ও রোমার মন্দির, যা প্রাচীন রোমের সবচেয়ে বড় মন্দির বলে মনে করা হয়। এতে পিঠ লাগানো দুটি প্রধান কক্ষ ছিল, একটিতে প্রেমের দেবী ভেনাসের মূর্তি এবং অন্যটিতে রোম নগরীর দেবী রোমার মূর্তি স্থাপিত ছিল। এটি হল নিরোর কোলোসাস, 30 মিটার উঁচু একটি বিশাল ব্রোঞ্জের মূর্তি, যা প্রথমে সম্রাট নিরোকে উপস্থাপন করত। পরে এটিকে সূর্যদেব সোলির রূপ দেওয়া হয়। ধারণা করা হয় এই বিশাল মূর্তির নাম থেকেই কলোসিয়াম নামটির উৎপত্তি। কলোসিয়ামের আসল নাম ছিল ফ্লেভিয়ান অ্যাম্ফিথিয়েটার, ফ্লেভিয়ান রাজবংশের নামানুসারে যারা এটি নির্মাণ করেছিল। এর উচ্চতা ছিল 50 মিটারেরও বেশি, দৈর্ঘ্য 189 মিটার এবং প্রস্থ 156 মিটার। এটি স্ট্যাচু অফ লিবার্টির বেস থেকে টর্চ পর্যন্ত উচ্চতার চেয়েও উঁচু ছিল। এর বিশালতা রোমের প্রকৌশল দক্ষতা ও উচ্চাকাঙ্ক্ষার স্পষ্ট ঘোষণা, যেন তারা বিশ্বকে দেখাতে চেয়েছিল তাদের কাছে অসম্ভব কিছুই নেই। এখানে একসঙ্গে প্রায় 50,000-এরও বেশি দর্শক বসতে পারত, যা একে ইতিহাসের সবচেয়ে বড় রোমান অ্যাম্ফিথিয়েটারে পরিণত করেছে। আকারে একটি আধুনিক স্টেডিয়ামের সমতুল্য। অঙ্গনের মেঝে ছিল 83 মিটার বাই 48 মিটার, যেখানে প্রায় 1 ডজন টেনিস কোর্ট বসানো সম্ভব। মেঝেটি কাঠের তৈরি ছিল এবং তার উপর বালু ছড়ানো থাকত, যা রক্ত শোষণ করত এবং গ্ল্যাডিয়েটরদের পা পিছলে যাওয়া রোধ করত। অ্যারিনা শব্দটি এসেছে লাতিন হারেনা থেকে, যার অর্থ বালু। কলোসিয়ামের নির্মাণ কাজ শুরু হয় 72 খ্রিস্টাব্দে এবং মাত্র 8 বছরের মধ্যেই শেষ হয়। পরবর্তী 2 বছর লাগে শেষ সাজগজ্জার কাজে। এত দ্রুত নির্মাণ রোমান সাম্রাজ্যের বিপুল সম্পদ, জনবল এবং অসাধারণ সাংগঠনিক দক্ষতার প্রমাণ। কলোসিয়াম আজও দাঁড়িয়ে থাকার অন্যতম প্রধান কারণ হল এর শক্তিশালী ভিত্তি। দুর্বল মাটির কারণে এখানে 12 মিটার পুরু একটি বৃত্তাকার ভিত্তি তৈরি করা হয়, যা প্রাচীন রোমান কংক্রিটের 2 স্তর দিয়ে নির্মিত। কলোসিয়াম 4টি স্তরে বিভক্ত ছিল:
প্রথম 3টি স্তরে ছিল খিলান ও স্তম্ভ, যা প্রাচীন গ্রিক স্থাপত্যের 3টি অর্ডারকে উপস্থাপন করে। প্রথম স্তর ডোরিক, সবচেয়ে সরল ও প্রাচীন ধরন। দ্বিতীয় স্তর আয়নিক, আরও মার্জিত। তৃতীয় স্তর করিন্থিয়ান, সবচেয়ে অলঙ্কৃত শৈলী। এই ক্রমানুসার রোমানদের গ্রিক স্থাপত্য গ্রহণ ও উন্নয়নের প্রতীক। দ্বিতীয় ও তৃতীয় স্তরের প্রতিটি খিলানে দেবদেবী ও পৌরাণিক চরিত্রের মূর্তি স্থাপিত করা ছিল। এগুলো কেবল সৌন্দর্যের জন্য নয়, রোমের ঐশী সম্পর্ক ও সাংস্কৃতিক ঐতিহ্যের স্মারক হিসেবে কাজ করত। চতুর্থ স্তর, যাকে অ্যাটিক বলা হতো, একটি শক্ত দেওয়ালওয়ালা অংশ ছিল, যেখানে ছোট আয়তাকার জানালা এবং বড় অলঙ্কৃত ঢাল বসানো ছিল। করিন্থিয়ান পিলাস্টারের সাথে মিলিয়ে এটি ভেলারিয়াম নামের বিশাল ছাউনি ধরে রাখত, যা দর্শকদের সূর্যের তাপ থেকে রক্ষা করত। ভূমিস্তরে কলোসিয়ামের ৮০টি প্রবেশপথ ছিল। এর মধ্যে ৭৬টি সাধারণ দর্শকদের জন্য নম্বরযুক্ত ছিল, যাতে সবাই সহজে নিজের আসনে পৌঁছতে পারে। এই উন্নত ভিড় ব্যবস্থাপনা আজকের আধুনিক স্টেডিয়ামের ব্যবস্থার সাথেও তুলনীয়। বাকি 4টি প্রবেশপথ অভিজাতদের জন্য ছিল। দক্ষিণ প্রবেশদ্বার দিয়ে সম্রাট তার রাজকীয় আসনে প্রবেশ করতেন। উত্তর প্রবেশদ্বার ব্যবহার করতেন ম্যাজিস্ট্রেটরা, রোমান প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা। 2টি প্রবেশদ্বার সরাসরি অঙ্গনের সাথে যুক্ত ছিল। পূর্ব দিকের প্রবেশদ্বারকে বলা হতো জীবনের ফটক। এখান থেকে গ্ল্যাডিয়েটররা যুদ্ধে প্রবেশ করত এবং বিজয়ের পর বেরিয়ে আসত। পশ্চিম দিকের প্রবেশদ্বার ছিল মৃত্যুর ফটক। এখান থেকে নিহত গ্ল্যাডিয়েটর ও পশুর দেহ সরিয়ে নেওয়া হতো। এই 2টি ফটক জীবন ও মৃত্যুর তীব্র বৈপরীত্যকে প্রতীকীভাবে তুলে ধরে। কলোসিয়ামের বসার ব্যবস্থা ছিল রোমান সমাজ ব্যবস্থার প্রতিফলন। অঙ্গনের যত কাছে মর্যাদা তত বেশি। নিচের স্তর ছিল সিনেটার ও অভিজাতদের জন্য। দ্বিতীয় স্তর ছিল ইকুইটিস বা অশ্বারোহী ক্রেমির জন্য। তৃতীয় স্তর ছিল সাধারণ নাগরিকদের জন্য। নিচের অংশ ধনীদের এবং উপরের অংশ গরিবদের। একেবারে উপরে চতুর্থ স্তর কাঠের তৈরি ছিল এবং সেখানে বসত নিম্ন শ্রেণী ও দাসরা। কলোসিয়ামে অনুষ্ঠিত সবচেয়ে বিস্ময়কর প্রদর্শনীগুলোর একটি ছিল নৌযুদ্ধ বা নৌমাখিয়া। এই আয়োজনে পুরো অঙ্গন জল দিয়ে ভর্তি করে কৃত্রিম হ্রদে রূপান্তর করা হতো। কাঠের মেঝে ও তার স্তম্ভ সরিয়ে অঙ্গন প্লাবিত করা হতো। তখনকার দিনে নিচের হাইপোজিয়াম নির্মিত হয়নি। গাছের জলাধার ও অ্যাকোয়াডাক্ট থেকে জল এনে অঙ্গন ভরানো হতো। যুদ্ধ শেষে 4টি নিষ্কাশন চ্যানেলের মাধ্যমে জল বের করে আবার কাঠের মেঝে বসানো হতো। কলোসিয়াম উদ্বোধনের প্রায় 10 বছর পরে অঙ্গনের নিচে দোতলা পাথরের কাঠামো নির্মিত হয়, যাকে হাইপোজিয়াম বলা হয়। এটি ছিল গ্ল্যাডিয়েটর, পশু ও মঞ্চ সামগ্রীর ব্যাকস্টেজ এলাকা, এক প্রকৌশল বিস্ময় যা উপরের সব নাটকীয় দৃশ্যকে সম্ভব করে তুলেছিল।